সাজিয়ার চোখ যেন কোটর থেকে বের হওয়ার উপক্রম। আমি আপনার সাথে? তুমি রাজি? আপনি আমার সাথে মজা করছেন? কোথায় আপনি আর কোথায় আমি? আর আমি যে ভালো পারবো তার কি গ্যারান্টি? তুমি রাজি থাকলে বলো, আর তাছাড়া আমার টাকাটাও তো তোমাকে ফেরত দিতে হবে। ব্ল্যাকমেল করছেন? তুমি যদি তাই মনে করো আমি তাতে কিছু করতে পারবো না, কিন্তু টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি, সেটা বলতে পারো। আমার আপা, আমি কথা বলবো তার সাথে। খোঁজ নিয়ে জানলাম তোমার বাবা মা কেউ নেই। সাজিয়া ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। একদিন একটা নাটকের শুধু 2 মিনিটের দৃশ্যও ছিল। বেশি টাকা পায়নি, তবে সে কথা ওর বোন জানেও না। ওদের টিভি নেই, তারকা জগৎ সম্পর্কে ওর বোনের ধারণাও নেই। পেছনের দিকের জানলা খুললে পাশের বাড়ির জানলা খোলা থাকলে সরাসরি টিভি দেখা যায়। সেখানে দাঁড়িয়ে মাঝে মাঝে টিভিতে গান, ছবি দেখে সাজিয়া। ছোট থেকেই নায়িকা হওয়ার স্বপ্ন, তবে বাস্তবতা ও বুঝে গেছে। কিন্তু ও এখনও এটা বুঝতে পারছে না ওর ভাগ্য দ্য গ্রেট হিরো সাইমন সাবিরের কাছে ওকে পৌঁছে দিল কিভাবে। সাইমন সাজিয়ার পেছন থেকে কোমর ধরে দাঁড়িয়ে আছে। সাজিয়া যেন আরও নেতিয়ে গেল। সাইমন ফিসফিস করল, রিল্যাক্স সাজিয়া, তুমি ক্যামেরার সামনে অভিনয় করছো। এই সামান্য একটা দৃশ্য 10 বার রিটেক নেওয়া হয়েছে। এইভাবে করলে তুমি নায়িকা হতে পারবে না, সো চিল। সাজিয়ার অস্বস্তি যেন তাতেও কাটল না, তবে ও মনে প্রাণে চাচ্ছে কাজে মন দিতে। ও চোখ বন্ধ করে ফেলল। সেদিন সাইমন ওদের বাড়িতে যেয়ে ওর সরল পথে চলা জীবনটাই ওলট পালট করে দিয়েছে। সিরাত জেনেছে ওর ফিল্ম সেটে যাওয়ার কথা, ওর ভাইয়ের জেলে যাওয়ার কথা, সাইমনের সাথে ওর পরিচয়, ওর অভিনয়, সবকিছু। সিরাত হেরে যাওয়ার মতো করে ওর দিকে তাকিয়েছিল, আর সাজিয়া, ওর মনে হচ্ছিল ও কবরে চলে যাক। যে বোন ওদের জন্য নিজেকে শেষ করে দিচ্ছে, তাকে দুঃখ দিয়ে গলা দিয়ে ভাত নামবেই বা কিভাবে? তবে সিরাত ওকে বাধা দেয়নি, ওকে আটকে রাখতে চায়নি। সাজিয়া কি করবে তার সম্পূর্ণ ভার ওর নিজের ওপর ছেড়ে দিয়েছে। কিন্তু সিরাতের চুপ হয়ে যাওয়া সাজিয়া যে কষ্ট পাচ্ছে তা নয়। তবে এবার যদি সিরাতের ওপর থেকে কষ্টের ভার কমে। তাছাড়া ওর বড় ভাইটা তো মহল্লার গুন্ডা পান্ডাদের সাথে মিশে নিজের জীবন তো শেষ করেছেই, সাথে ওর আর সিরাতেরটাও শেষ করে দিচ্ছে। সিরাত যাও 2-1 পয়সা জমানোর চেষ্টা করে, সুমন সব চুরি করে মদ গাঁজার পেছনে খরচ করে দেয়। সাইমনকে বলে যদি ওর ভাইকে ঠিক করা যায়। সিরাত গেটের কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে। অটো পাবে নাকি সন্দেহ, রিকশারও দেখা নেই। বাড়ি কি ভিজে যেতে হবে নাকি সন্দেহ। সন্ধ্যার দিকে ও রিনিকে পড়ায়, সারানের ভাইয়ের মেয়ে। এখানে পড়িয়েই বাড়ি ফেরে সিরাত। বিকাল থেকে মেঘ গুড়গুড় করছিল, ছাতাটাও ভেঙে গেছে। ঠিক করেও করা হচ্ছে না। অসময় এইভাবে বৃষ্টি নামবে কে জানতো। চলো এগিয়ে দিয়ে আসি। সারানের গলার আওয়াজে পাশে তাকালো সিরাত। ওর মাথার উপর ছাতা ধরে আছে। মানা করতে যেও করল না, জানে তাতে লাভ নেই। ঘাটতারা মানুষ না করলেও শুনবে না, পেছন পেছন ঠিক চলে আসবে। কথা বাড়িয়ে লাভ কি? চলো, দাঁড়িয়ে কেন এখনো? নাকি আজ বাড়ি ফেরার তাড়া নেই? সিরাত হাঁটতে শুরু করলো। দুজন পাশাপাশি হাঁটছে নীরবে। ঠান্ডা বাতাস আর বৃষ্টির ঝাপটায় ওরা অনেকটাই ভিজে যাচ্ছে। সিরাতে ঠান্ডা লাগছে খুব। আজ বুঝি জ্বর চলে আসবে। চলুন একটু ও দোকানটাতে দাঁড়াই, হাঁটা যাচ্ছে না এইভাবে, ভিজে যাচ্ছি। সারান একবার সিরাতের দিকে তাকালো। সত্যি অনেকটা ভেজে গেছে, নিজেও তো কম ভেজেনি। দোকানে দাঁড়িয়ে অনেক মানুষ, একপাশে ওরা দাঁড়ালো। চায়ের দোকানে সবাই চা খাচ্ছে। সারান দেখলো সিরাত ঠান্ডায় কাঁপছে, তাই সারান নিজেও 2টো চায়ের অর্ডার দিল। সিরাত ওড়না দিয়ে ভালো মতো নিজেকে জড়িয়ে নিল। এমন অবস্থা জানলে আজকে আর পড়াতে আসতো না। ও ভাবছে সাজিয়া কি বাড়ি ফিরেছে, আর সুমন ওই ছেলেটা কি করছে এখন, কোথায় কোথায় কার সাথে মিলে অকাজ করে বেড়াচ্ছে, সেটাই বা কে জানে। কি হবে এই ছেলের ভবিষ্যৎ, আর কতদিন একা সামলাতে পারবে সিরাত? সারান চায়ের কাপ নিয়ে এগিয়ে দিল সিরাতের দিকে। ধন্যবাদ। সারান হাসল। সিরাত চায়ে চুমুক দিচ্ছে। সারান আর চোখে দেখল দোকানের সামনে দাঁড়ানো একটা ছেলে এখনো কেমন চোখে যেন তাকিয়ে আছে সিরাতের দিকে। এই দৃষ্টি চেনে সারান, কারণ ও নিজেও একটা ছেলে। পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল সারানের। ও চায়ে শেষ চুমুক দিয়ে চায়ের কাপ রেখে আগে চায়ের বিল দিল। সিরাত এখনো নিজের ভাই বোনের ভাবনাতে আছে। ও আশেপাশে কিছুই খেয়াল করছে না। এদিকে সারান ছেলেটার সামনে হঠাৎ এসে দাঁড়াতেই ছেলেটা নড়ে চড়ে দাঁড়ালো। চোখ দুটো সংযত রাখ, না হলে এই জগৎ দেখার জন্য আর চোখ দুটো আস্ত থাকবে না। ছেলেটা খ্যাক খ্যাক করে হাসলো। চিনিস আমি কে? কুত্তা, বিড়াল, চামচিকা, ইতর, বাদুর, ইঁদুর, যেই হোস না কেন তুই। সারান মাহফুজ কারো বাপের ছেলেকে ভয় পায় না। আশেপাশে মানুষ আছে, তাই সে লেভেলের গালি দিতে পারলাম না, না হলে কান ধরে এতক্ষণে বধির হয়ে যেত। সোনাবাবু, চোখ দুটো সংযত করো আর সোজা বাড়ির দিকে হাঁটা ধরো। এক বাপের ছেলের হয়ে থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখ। কথাটা বলতে দেরি, কিন্তু সারানের হাত উঠতে দেরি হয়নি। ছেলেটার সাথে আরেকজন ছিল, কিন্তু সারানকে থামাতে পারেনি কেউ। দোকানে একটা হইচই বেঁধে গেল। শেষ পর্যন্ত সিরাত এসে টেনে সরিয়েছে সারানকে। অবশ্য সিরাতকে সামনে দেখেই সারান থেমে গিয়েছিল, না হলে কার বাপের সাধ্য ওকে থামায়। সরার আগেও ছেলেটার বুকে একটা লাথি মেরেছে সারান। হাত দিয়ে কপালের ওপর পড়া ভেজা চুলগুলো সরাতে সরাতে বলল,
ভাগ্য ভালো তোর, ও আমার সামনে এসে দাঁড়িয়েছে, না হলে কে কয় বাপের ছেলে আজ তোকে মাটিতে পুঁতে দেখিয়ে দিতাম। শোন বাঙ্গির নাতি, আমার চোখের সামনে আর পড়িস না, না হলে। সারান কথা শেষ করতে পারেনি, সিরাত ওকে টেনে অন্য পাশে নিয়ে গেছে। সব লোক জড়ো হয়ে গেছে চায়ের দোকানে, আর ওরা রাস্তার অন্য পাশে যেখানে আলোর ছিটেফোঁটা নেই সেখানে দাঁড়িয়ে। হঠাৎ হঠাৎ মেঘ গর্জন করে উঠছে, আলোয় পৃথিবী ভরে উঠে আবার অন্ধকারে তলিয়ে যাচ্ছে। ছাতাটা রাস্তায় পড়ে আছে, আর ওরা তো ভিজেই গেছে, তাই ছাতার খোঁজ আর করেনি কেউ। নিজেকে কি ভাবেন আপনি বলুন তো? মানুষ মস্করা করছেন আমার সাথে? রাস্তায় আপনি মারামারি করছেন, আপনার ভাই জানতে পারলে কি হবে ভেবে দেখেছেন? এমনিতে আপনি কাজবাজ করেন না দেখে তো আপনার ভাই আপনাকে কম কথা শোনায় না, আবার আপনি মারামারি করছেন। আপনাকে বাড়ি ঢুকতে দেবে তো? আপনি বাড়ি ফিরে যান এখনই, আমাকে আপনার আর পৌঁছে দিতে হবে না। আপনি মারামারিতে জড়ানোর আগে আমার কথা ভাবলেন না? আপনি আপনি খুব খারাপ একটা লোক, অসভ্য বেহায়া। আর কথা বলতে পারেনি সিরাত। সারান এক কদমে ওর সামনে দাঁড়িয়ে সিরাতের ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে। সিরাত ব্যথায় আওয়াজও করতে পারেনি। এক হাতে সারানকে সরিয়ে দিয়ে চাইলে সারান সে হাত ধরে সারানের বুকের বাঁ পাশে চেপে ধরে রাখল। শোনো মেয়ে, তোমার ঠোঁটটা আমাকে খুব বিরক্ত করছিল, তাই তাকে এভাবে শাস্তি দিলাম। তুমি আমাকে 10 মাস ধরে জ্বালাচ্ছ, আর বেশি দিন যন্ত্রণা দিলে এভাবে তোমাকে কামড়ে শাস্তি দেব, বুঝলে? সিরাত ঠোঁটে হাত দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে, ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেছে। জিও ভাই রক্তের স্বাদ টের পেল, ঠোঁটের কোনা কেটে গেছে। সিরাত অপলক তাকিয়ে সারানের দিকে, ওর আটকে আটকে যেন বলতে পারল, আপনি আপনি আমাকে, আপনার এত সাহস? ঠিক বলেছ সিরাত, আমি বেহায়া, তবে তোমার জন্য। তুমি যতদিন আমার না হবে আমি তোমার পিছে বেহায়ার মতোই ঘুরব। আমি অসভ্য, সেটাও তোমার জন্য। কিন্তু যে তোমার সাথে অসভ্যতা করবে আমি তাকে সহজে ছেড়ে দেব না। ওই ছেলেটা আমার ভালোবাসার মানুষের দিকে নজর দেবে, আর আমি এত ভালো না যে তাকে ছেড়ে দেব। আজ যে ধোলাই দিয়েছি জন্মের মতো মনে থাকবে। আর সাহস, সেটা ছোটবেলা থেকে খুব আছে। শোনো সিরাত, তুমি মানো আর না মানো, যবে থেকে তোমাকে দেখেছি তবে থেকে আমি মেনেছি তুমি আমার। সিরাত ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল সারানের গালে। আমাকে ছোঁয়ার, আমাকে বাঁচানোর কোনোটার অধিকার, দায়িত্ব আমি আপনাকে দেইনি। খবরদার ফার্দার এমন কাজ করলে। সারান এক হাত চেপে ধরল সিরাতে। শোনো সিরাত, তুমি আমাকে মারো, ঘৃণা করো আর যাই করো, তোমার পিছু আমি ছাড়ছি না। ব্যাস, বলে যখন একবার দিয়েছি তো দিয়েছি। তুমি আমার মানে আমার। জোর করে? হ্যাঁ, দরকার হলে আমি তাই। আমি মার খেতে রাজি, আমি মারতেও রাজি। আমি তোমার জন্য দিন মাস বছর অপেক্ষা করতেও রাজি। আমি বেহায়া, অসভ্য, নির্লজ্জ, সব হতে রাজি। শুধু তোমাকে চাই আমি। সিরাতে যেন কথা হারিয়ে ফেলল, কথার পৃষ্ঠে যেন আর কথা পেল না ও। যে বোঝে না তাকে বোঝানো যায়, আর যে বুঝেও অবুঝ তাকে বোঝানো যায় না। সিরাত আর কথা বাড়ালো না, সে সারানের সাথে কথায় পারবে না। হাঁটতে শুরু করলো ও। ওর শরীর এখনো কাঁপছে, কিছুটা ঠান্ডা বাতাস আর বৃষ্টির কারণে, আর কিছুটা সারানের অবাধ্য ছোঁয়ায়। সারান যে ওর পিছু পিছু হাঁটছে সিরাত তা জানে। কাঁধের ব্যাগটা বুকের সাথে ভালোমতো জড়িয়ে দ্রুত পা চালালো সিরাত। এই পাগল লোক ওকেও পাগল করে ছাড়বে। আপনার স্ত্রী কেমন আছে জেরান ভাই? ভালো। একটু হাসার চেষ্টা করলো জেরান। আপনি তাকে সাথে করে আনেননি কেন? আপনি তো তাকে আমাদের সাথেও পরিচয় করিয়ে দেননি কখনো। মনের কথায় মুখটা বেজার হয়ে গেল জেরানের। জাফনাকে ওরা কেউ দেখেনি, কারণ ও কখনো কোনো কলিগের অনুষ্ঠানে জাফনাকে আনে না। শুধু বাড়িতে জানিয়ে আসে ও বাইরে খেয়ে আসবে, কিংবা দেরি হবে জাফনা যেন অপেক্ষা না করে খেয়ে নেয়। জেরান আস্তে আস্তে বলল, বাইরে ও খুবই আনকমফোর্টেবল ফিল করে, কোথাও যেতে চায় না, তাই আর কি। মুন সাফার দিকে তাকালো। বেলাল ভাইয়ের মেয়ের জন্মদিন আজ, তাই সবাইকে দাওয়াত দিয়েছে। যারা বিবাহিত বউ স্বামী নিয়ে এসেছে, কিন্তু যে মানুষ নতুনে মজেছে সে আর বউকে কেন পাত্তা দেবে? আপনাকে আমি বিবেকবান ভেবেছিলাম জেরান ভাই, আপনি ভুল দিকে পা বাড়িয়েছেন। আপনি শুধু একা ধ্বংস হবেন না, সাথে বাকিদের নিয়েও হবেন। জেরানের ভ্রু কুঁচকে গেল। মানে এসব কথার মানে কি মন? এত ইনোসেন্ট সাজেন কিভাবে? আপনি আর সাফা ভুল বলছিলেন নিশ্চয়ই। জেরানের মুখ আরো শুকিয়ে গেল। অফিসের কেউ ওদের ব্যাপারটা জানে না, কাউকে জানানো সম্ভব নয় এখন। আফটার অল ও বিবাহিত, এটা সবাই জানে। তবে সাফা এটা মেনে নিয়েই ওর সাথে জড়িয়েছে। তবে রেপুটেশনের একটা ব্যাপার আছে। যতদিন ও জাফনার সাথে আলাদা না হচ্ছে ততদিন ওদের ব্যাপারে জানবে না কাউকে। ওরা ঠিক করেছে, একটা চাকরির স্থলে এটা খুবই খারাপ প্রভাব ফেলবে। মন, আমি আর সাফা বন্ধু আর কলিগ, বাকি সবাই যেমন তেমনই। তুমি মন গড়া কাহিনী বললেই তো হবে না। বাকিদের সাথে আপনি 2-1 দিন পরপর রেস্টুরেন্টে খেতে যান না নিশ্চয়ই, কিংবা শহর ছেড়ে দূরে বাইকে নিশ্চয়ই নিয়ে যান না তাদেরকে। আপনি আর সাফা সিলেট গিয়েছিলেন 2 দিনের জন্য, আপনি তারপরও অস্বীকার করবেন? জেরান হতবাক। তুমি এত কিছু? শুধু আমি না, আরও কিছু কিছু মানুষ আপনাদের অতিরিক্ত মেলামেশা খেয়াল করেছে জেরান ভাই। চোখ কেউ বন্ধ করে থাকে না, আর দেওয়ালেরও কান আছে, জানেন না? আপনারা ভাবেন আপনারা খুব শেয়ানা, তাই না? কেউ কিছু জানবে না, শুনবে না, দেখবে না।
তবে সিলেটের ব্যাপারটা আমি সাফার মোবাইলের ছবি দেখে জানতে পেরেছি। তাছাড়া সাফা এখন আমাকে কিছু বলুক আর না বলুক, আগে স্বীকার করেছে ও আপনাকে ভালোবাসে। তবে তখন জানতাম না আপনিও এত রুচিহীন একজন মানুষ। সময় আছে, শুধরে যান, পরে আফসোস করতে হবে। জেরানের রক্ত গরম হয়ে যাচ্ছে। ওর সাথে কখনো কেউ এমন ব্যবহার করেনি। আর মুন তো ওর জুনিয়র, ওর থেকে উপদেশ নিতে হবে এখন। ওর পার্সোনাল ব্যাপার নিয়ে সবার এত মাথা ব্যথা কেন? এদিক দিয়ে তো ওর বউ হাজার গুণ ভালো, ও কিছু নিয়ে মুখ খুলে না। তার জন্যই কি ওকে ঠকানো সহজ হয়নি? কথাটা মাথায় আসতেও ঝেড়ে ফেলল জেরান, কিন্তু ওদের কথার মাঝখানে ঢুকলো সাফা। টেনে সরিয়ে নিয়ে গেল মনকে। তুই জেরানের থেকে দূরে থাক মন, এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার। দূরে থাকার কথা যদি উঠে থাকে তাহলে দূরে তো তোর থাকা উচিত। জেরান বিবাহিত, তুই ভুল করছিস। এসব আমি বুঝবো, তোর ভালো না লাগলে তোর মাথা ঘামাতে হবে না। ছি সাফা, তুই চিন্তা করে দেখেছিস জেরান যদি ওর বউয়ের মতো তোকেও ধোকা দেয়? সাফা কটমট করে তাকালো মনের দিকে। আমি কোনো অবলা মেয়ে নই, আমাকে ধোকা দিতে হলে ওকে ওর প্রাণটা হারাতে হবে। বাহ, ধোকা দেওয়ার কথা সহ্যই করতে পারছিস না এখনই, কিন্তু আরেকজনের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস। লজ্জা লাগে না তোর? তোর ভাই, তোর মা কি ভাববে? আমার ভাই তার বউ নিয়ে বিদেশে ব্যস্ত, আর আমার মা তার নাতি পালতে ব্যস্ত। আমাকে নিয়ে ভাবার সময় ওদের নেই। সো তোর জ্ঞান তুই তোর কাছে রাখ, আমাকে আর জেরানকে একা ছেড়ে দেয়। জেরান শীঘ্রই আমাদের সম্পর্কের একটা নাম দেবে, আমরা বিয়ে করব। আর যেখানে সেখানে তোর মুখ খুলবি না। কে দেখলো, শুনলো, কি জানলো, তোর সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। মন কথা হারিয়ে ফেললো, আর কিছু যেন বলার নেই। ও কি একবার জেরানের বউয়ের সাথে দেখা করবে? শেষ একটা চেষ্টা। কিন্তু জেরানের স্ত্রী কি আসলে কিছু টের পায়নি? মেয়েটা কি এতই অন্ধ নাকি বোবা? ছায়া আর আবেশ একটা রেস্টুরেন্টে বসে গল্প করছে। আসলে ওরা এসেছিল একটা মিটিংয়ের জন্য। সাথে রাফি আর রিয়া, সানাও ছিল। রিয়া আর সানা ফেরত গেছে। রাফি, ছায়া মিলে আবেশকে আটকে রেখেছে। ওরা একটা ট্যুরে যাবে, সেটা নিয়ে কথা বলতে। আলোচনার মাঝখানে রাফি উঠে ওয়াশরুমে গেছে। আবেশ আর ছায়া বসে পরিকল্পনা করছে। তবে আবেশ জানে না স্বচ্ছ কাজ ভেদ করে ওদের দিকে আরিদা তাকিয়ে আছে। আবেশ বলেছিল ও মিটিংয়ে আছে, অফিসের বাইরে, কিন্তু এই কিন্তুটা আরিদার মনে বারবার কাটা হয়ে বিঁধছে। আরিদা একবার ভেতর যেতে চেয়েও গেল না। মোবাইল বের করে কল করলো আবেশের নাম্বারে। ও স্পষ্ট দেখতে পাচ্ছে আবেশের মোবাইল টেবিলের ওপর, আলো জ্বলে নিভে যাচ্ছে। দুইবার কল দেওয়ার পর আর কল করেনি আরিদা। ও ভেতরে ঢুকবে কি ঢুকবে না বুঝে উঠতে পারছে না। আরিদার সাথে ওর বান্ধবীও আছে, অনেকদিন পর দেখা করতে এসেছে, তাই তাকে নিয়ে ঘুরতে বের হয়েছে আরিদা। আরিদা সেখান থেকে সরে পড়ল। সুমির সামনে আপাতত এই ব্যাপার না আসাই ভালো। কি যেন ভেবে আরিদা আবেশ আর ছায়ার একটা ছবি তুলে নিল। সাজিয়া সাইমনের গাড়িতে একা বসে আছে। আজ শুটিং শেষ করেছে ওরা, 3টা গানেরই শুটিং শেষ। সাইমনের জন্য ও বসে আছে। রাত প্রায় 2টা। সাইমন প্রায় প্রতিদিনই সাজিয়াকে বাড়ি ছেড়ে দিয়ে আসে। সরি, লেট হয়ে গেল। সাজিয়া কিছু না বলে মাথা ঝাঁকালো সাইমনের দিকে তাকিয়ে। সাজিয়া, আই থিঙ্ক এবার তোমার বাড়ি পাল্টানো উচিত। মানে? সাইমন সাজিয়ার উদ্বিগ্ন হওয়া চোখের দিকে তাকালো। তুমি নিজেই চিন্তা করে দেখো, যে পরিবেশে এখন তুমি আছো, ভবিষ্যতে সেটা তোমার জন্য উপযোগী কিনা। আফটারঅল নায়িকা হতে যাচ্ছ তুমি, কিছুদিন পর সবাই তোমাকে চিনবে। সাজিয়া বাহিরে দৃষ্টি নিক্ষেপ করলো। ওর জন্ম, বেড়ে ওঠা সব তো এই বাড়িতেই। ওর বোনের সংগ্রাম, ওর লড়াই, ওর ভাই আর মা বাবার স্মৃতি সবকিছুই তো মিশে আছে ওই বাড়িতে। শিকড় উপড়ে ফেলা তো সহজ নয়। হয়তো ওর কাজের জন্য একদিন আসলেই ওই বাড়ি ছাড়তে হবে। তখন ওর বোন ভাই ওর সাথে যেতে কি রাজি হবে? দিন শেষে তো ও একা থাকতে চায় না, ভাই বোন সবাইকে সাথে নিয়ে থাকতে চায়। সাইমন সাজিয়ার ভাবনা বুঝল। সাজিয়াকে টেনে নিজের বাম পাশে জড়িয়ে নিল সাইমন। সাজিয়ার প্রতি ওর ভালো দুর্বলতা কাজ করে ইদানিং। ওর মন খুব দুর্বল হয়ে পড়েছে। এই প্রথম কাউকে ওর জীবনে জড়াতে ইচ্ছা করছে সাইমনের। কাউকে ভালোবাসতে ইচ্ছা করছে, সত্যিকারের ভালোবাসা, যে ভালোবাসায় কোনো ছল নেই, মিথ্যা নেই, শুধু আছে ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আবেশ আরিদাকে পেছন থেকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকালো। চাঁদটা সুন্দর, তাই না? আরিদা উত্তর দিল না। একটু পরে বলল, তোমাকে বিকেলে অনেকবার কল দিয়েছিলাম, তুমি রিসিভ করনি। আবেশ আরিদার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, সরি, মিটিংয়ের সময় সাইলেন্ট করে রেখেছিলাম, পরে আর জেনারেল করতে মনে নেই। পরে আর দেখনি, আসলে কাজে ব্যস্ত ছিলাম, আমি মোবাইল চেক করতে ভুলে গেছি। পরে যখন দেখেছি ভাবলাম বাড়িতে তো যাচ্ছি, তাই ব্যাক করা হয়নি। সরি জান। আরিদা কিছু জিজ্ঞেস করতে যেয়ে থেমে গেল। তারপর জিজ্ঞেস করলো, মিটিং কেমন হলো? আবেশ বেশ উৎফুল্ল হয়ে বলতে লাগলো, আমাদের টিমের প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে, জানো, এবার মনে হচ্ছে প্রমোশন পাক্কা। আরিদা খানিকটা হাসলো। আজ এত চুপচাপ কেন? ম্যাডামের রাগ হয়েছে বুঝি? এখনই রাগ ভাঙিয়ে দিচ্ছি। বলতে বলতেই আবেশ আরিদার পেটে সুরসুরি দিতে লাগলো। না চাইতেও হাসতে লাগলো আরিদা। আবেশ আরিদাকে পাজা কোলা করে তুলে নিল, পা বাড়ালো রুমের দিকে। আরিদা ভুলে গেল মনের ভয়, সংশয় আর সেই মেয়েটার কথা। আবেশ শুধু তার, শুধু আরিদার, আর কারো নয়। আরেকটা মধুর রাত। রাত পেরিয়ে আবার এক নতুন সকালের আশায় স্বপ্ন বুনতে লাগলো ওরা।
সিরাত তাকিয়ে আছে সারানের রক্তাক্ত হাতের দিকে। হাতটার কি বিচ্ছিরি অবস্থা। সামনের সারানের বড় ভাই সাজ্জাদ আর ভাবি আলো। সাজ্জাদ এতক্ষণ চেঁচামেচি করে চুপ হয়েছে, আর আলো সামিয়াকে নিয়ে এক পাশে দাঁড়িয়ে আছে। সারান মারামারি করে বাড়ি ফিরেছে হাত কেটে। সাজ্জাদের কাছে বিচার দিয়ে গেছে মিলনের বাবা। মিলনকে ও 2 বার মেরেছে, তাও সিরাতের জন্য। কিন্তু সে খবর জানে না সাজ্জাদ, আর জানতেও চায় না। অবশ্য মুখ সারানো খুলেনি, শুধু স্বীকার করেছে ও ছেড়েছে। ব্যাস, রাগে মাথা খারাপ অবস্থা। তুই মিলনের কাছে ক্ষমা চেয়ে সবকিছু ঠিক করে নিবি। এত ভেজাল আর নিতে পারছি না। ভুল করিনি যে ক্ষমা চাইব, মরে গেলেও চাইব না। মারামারি ভুল না, অন্যায় নয়। মিলন ভুল করেছে, আমার জিনিসের দিকে নজর দিয়েছে, হাত বাড়িয়েছে, তাই মার খেয়েছে। ও যদি ভুল কাজ না করতো তাহলে আমিও মারতাম না। আমি এত কিছু শুনবো না। তুই ক্ষমা চাইতে যাবি আমার সাথে। দাঁতে দাঁত চাপলো সারান। মরে গেলেও সে ক্ষমা চাইবে না। যদি ইগো মনে হয় তো ইগো, কিন্তু আসলে এটা ইগো নয়। ও তো ভুল করেনি, সিরাতের দিকে বাজে নজর দিয়েছে, তাই শাস্তিটা ওর প্রাপ্য। শুধু তাই নয়, ওই দিন মার খেয়েও ছোকরাটা আবার পিছু নিয়েছে সিরাতের ক্ষতি করার জন্য। সিরাত কিছুটা সংকোচ নিয়ে ওদের কথার মাঝে বলল, খুব রক্ত ঝরছে, হাতটা যদি। সাজ্জাদ তাকালো হাতের দিকে। ওর মন যেন গলে গেল। ভাই বলে কথা, কিন্তু মুখে প্রকাশ করল না। সাজ্জাদ আলোর দিকে তাকিয়ে চোখে কিছু ইশারা করল। আলো চলে গেল ভেতরে ফার্স্ট এড বক্স আনতে। সারানের সেদিকে লক্ষ্য নেই। সিরাত ওর দিকে খেয়াল করেছে, এটাই অনেক। সিরাত, তুমি ওর ড্রেসিংটা করে দিতে পারবে? সামিয়া তো রক্ত দেখে ভয়ে কোল ছাড়া হচ্ছে না। আস্তে আস্তে কানের কাছে বলল আলো। সিরাত মাথা দুলালো, আস্তে করে এগিয়ে গেল সারানের দিকে। সাজ্জাদ নিজের ঘরের দিকে পা বাড়িয়েছে। পরের বার তুই ছাড় পাচ্ছিস না সারান। এমন চলতে থাকলে তোর হয়ে আমাকে ভাবতে হবে। ভাইয়ের কথায় কান দিল না সারান। সুমাইয়া সারানের দিকে এগিয়ে গেল। চাচু, তোমার কি হিরো হওয়ার খুব শখ? শুধু মারামারি করো? সুমাইয়ার প্রশ্নে সারান হালকা হাসলো। ঘাড় নিচে করে তাকালো সিরাতের দিকে, একটু মজা করে বলল, একদম, আমি তো আগের থেকেই হিরো। আমার চেহারা কম কিসে? স্রেফ চান্স পাচ্ছি না বলে। ওমা, তুমি অডিশন দিয়েছ নাকি? দিয়েই তো যাচ্ছি। আর চোখে সিরাতকে দেখে আবার চোখ সরিয়ে নিল সারান। সিরাত যেন কোনো কথাই কানে নিল না। আর হিরোইন? সারান আর চোখে আবার তাকালো সিরাতের দিকে। আছে তো, আশেপাশে আছে, পাত্তা দিচ্ছে না, কিন্তু তার জন্য মারামারি করে যাচ্ছি। সিরাত চকিত তাকালো সারানের দিকে। এই ছেলে এখন এই মেয়েটার মাথায় কি সব কথা ঢুকিয়ে দিচ্ছে। সিরাত তাকালো সুমাইয়ের দিকে। সুমু, তুমি লেখা শেষ না করে উঠে এসেছো কেন? যাও, হাতের লেখা শেষ করো, আমি আসছি একটু পর। সুমাইয়া সিরাতকে খুব ভয় পায়। মেয়েটা রাগে রাগে চোখ মুখ করে রাখে সব সময়। সুমাইয়া এক দৌড়ে পড়ার ঘরে চলে গেল। কি সব বলছিলেন? সিরাতের গলায় তেজ। সত্যি বলছিলাম। পাত্তা দিচ্ছ আমাকে? আপনাকে কে বলেছে আমার হিরো হতে? কেন বাড়ির সম্মান নিয়ে টানাটানি করছেন এভাবে? নিজের না হলেও ভাইয়ের কথা ভাবুন, আপনার পরিবারের কথা ভাবুন। সারান 10 মাসেও যা করেনি আজ তা করল। এক হাতে চেপে ধরল সিরাতের থুতনি। তোমাকেও তো আমার পরিবারের অংশ বানাতে চাই। মেনে কেন নিচ্ছ না? তবে না মানলেও আমার কিচ্ছু যায় আসে না। শোনো মেয়ে, আগেও বলেছি, এখনো বলছি, তুমি মানো আর না মানো, তুমি আমার জন্য বরাদ্দ হয়ে গেছ। আমি আমার জিনিসের সুরক্ষা দিতে জানি। আমার চোখের দিকে তাকিয়ে বলো একবার, তুমি আমাকে চাও না? বলো, বলো। সিরাত কিছু বলতে পারছিল না, কথাগুলো গলায় আটকে গেল। আর না পারল সারানের চোখের দিকে তাকাতে। আলোর হালকা কাশির শব্দ শোনা গেল। সিরাত মুখ সরিয়ে নিল সারানের হাত থেকে দ্রুত। অবশ্য সারান হাত আলগা করে ফেলেছিল, না হলে সিরাতের আর কি সাধ্য এই বাঁধন থেকে মুক্ত হওয়ার। আলো বসলো সারানের পাশে। কেন করিস এসব? জানিস না তোর ভাই পছন্দ করে না? আর গ্রামে যখন বাবা এসব জানবে তখন কি হবে ভেবে দেখেছিস? বাবা কিছুদিন পরেই আসবে বলেছেন। তুমি জানো ভাবি, আমি অন্যায় সহ্য করতে পারি না। আর ভাবি, তোমার থেকে আমি কখনো কিছু লুকাইনি। তুমি এই মেয়েটাকে বোঝাও, আমাকে এত কষ্ট দিয়ে ওর লাভ কি হচ্ছে? সারান বসা থেকে উঠে নিজের ঘরে গেল। এদিকে সিরাত লজ্জায় অসহায় আরও নুয়ে পড়ল। মুখে কিছু বলতে পারল না। ওর চোখ চঞ্চল হরিণীর মতো চারপাশ ঘুরতে লাগলো। আলো হয়তো বুঝলো, তাও সেও কিছু বলল না। মেয়েটাকে স্থির হওয়ার সময় দিল। এদিকে মনের সাথে ওই দিন কথা হওয়ার পর দুজন সিনিয়রও ওকে কথা শুনিয়েছে সাফাকে নিয়ে। এটার পর থেকে সাফার সাথে ওর সম্পর্কটা ভালো যাচ্ছে না। অবশ্য অফিসে ও দূরত্ব বজায় রাখছে। ও সাফার সাথে সম্পর্কটা আরও বেশি গোপন রাখতে চাচ্ছে, কিন্তু সাফার পাগলামি বেড়ে যাচ্ছে দিনকে দিন। জেরান সাফাকে বুঝিয়েছে ও সাফাকেই চায়, তবে আরও কিছু সময় ও নিতে চায়। হুট করে কিছু করলে ওদের সম্পর্কেই খারাপ প্রভাব পড়বে। কিছুদিন ধরে ওর মন মেজাজ ভালো নেই। ওদিকে ওর বোন জারার বিয়েতে যাবে বলে 3 দিনের ছুটি নিয়েছে অফিস থেকে। আজ রাতে ওরা গ্রামে যাবে ট্রেনে করে। সাফার সাথে ভালোভাবে কথা বলেই এসেছে জেরান, কিন্তু সাফা আবার কল করে যাচ্ছে। জেরান বসা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেল। জাফনার সামনে তো আর কথা বলা যাবে না। জাফনা জেরানের যাওয়ার দিকে তাকালো। সাফা, লক্ষ্মীটি, বোনের বিয়ে শেষ হলে আমি চলে আসব। তোমাকে তো বলেই এসেছি, প্লিজ আমি সময় করে কল দিব, তুমি দিও না। বাড়িতে এত মানুষজন, কে কখন দেখে ফেলবে, কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি জাফনার থেকে দূরে থাকবে জেরান। আমি তোমার চোখের সামনে থাকবো না। আমার ভয় করছে। আমি ওই মেয়েকে বিশ্বাস করি না।
জেরান বিভিন্নভাবে বুঝাচ্ছে সাফাকে। পেছনে দাঁড়িয়ে না চাইতেও অনেক কথাই শুনেছে জাফনা। জেরানের এক একটা কথা ওর মনে হৃদয়ে পেরেক হয়ে গেঁথে গেছে। তবে মুখে একটা শব্দ না করে সিটে এসে বসে পড়ে জাফনা। দেরি দেখে ও জেরানের খোঁজে গিয়েছিল। গোয়েন্দাগিরি করতে নয়, সন্দেহ আগে ছিল, অনেকটা বুঝিও ছিল, কিন্তু আজ পুরোপুরি শিওর হয়েছে জাফনা। এইভাবেই বুঝি সব ধ্বংস হয়। জাফনা কাঁদল না, কিন্তু ওর চোখ লাল হয়ে উঠল। মনের প্রচণ্ড ব্যথায় ওর গলায় কান্নার দলা পাকিয়ে গেল, কিন্তু বারবার ঠোক গিলতে লাগলো জাফনা। বিয়ের 3 বছর হতে যাচ্ছে। ও নীরবে এসেছিল জেরানের জীবনে। বিয়ের পর নীরবে স্থান করেছিল জেরানের সংসারে, আর হয়তো নীরবেই চলে যেতে হবে। সংসারটা শুধু জেরানেরই ছিল, ওর বলতে কিছুই না। ও অতিথি হয়ে এসেছিল, সময় শেষ, হয়তো এবার যেতে হবে। ভাবতেই আবার চোখ ভরে জল জমল, কিন্তু শব্দ করে হাহাকার করতে পারল না ও।